আজ থেকে প্রায় ৩ দশক আগের কথা। জাপানের সাইতামা প্রিফেকচারের ইয়াশিও মিনামি হাই স্কুলে পড়ত এক মেয়ে, নাম তার জুনকো ফুরুতা। সমবয়সী আর ৮-১০টি ছেলেমেয়ের মতো ফুরুতার চোখ জুড়েও খেলা করত হরেক রকম রঙিন স্বপ্ন। জীবনকে এক সুন্দর ছাঁচে ফেলে গড়ে নেয়ার আকাঙ্ক্ষা তার মনের কোণেও উঁকি দিয়ে যেত। এভাবে স্বপ্ন দেখতে দেখতেই একসময় ১৭ বছর বয়সে পা রাখে মেয়েটি। দিনগুলো নেহায়েত মন্দ কাটছিল না তার। ১৭তম জন্মদিন পালনের মাত্র ৩ দিন পরের কথা। তারিখটি ছিল ১৯৮৮ সালের ২৫শে নভেম্বর। অন্যান্য দিনের মতোই সেদিনও ফুরুতা স্কুলের শেষে বিকেলে একা একা বাড়ির পথটি ধরেছিল। হঠাৎ করেই সমবয়সী কয়েকটি ছেলে তার পথ আগলে দাঁড়ায়। তারা তাকে বোঝাতে সক্ষম হয় যে সে এখন বিপদে আছে এবং তারা তাকে সাহায্য করতেই এসেছে। অন্য আরেক বর্ণনায় অবশ্য জানা যায় ছেলেগুলো ফুরুতার পথ আগলে তাকে জোর করেই তুলে নিয়ে যায়। এ দলেরই এক সদস্য জো কামিসাকুর বাড়িতে নিয়ে ফুরুতাকে বন্দী করে রাখে তারা। বাড়িটি ছিল টোকিওর আদাচির আয়াস ডিস্ট্রিক্টে। ফুরুতার সাথে ছেলেগুলোর কোনো পূর্ব পরিচয় কিংবা পূর্বশত্রুতা ছিল না। শুধুমাত্র খেয়ালের বসেই নিজেদের পশুবৃত্তিকে চরিতার্থ করতে ফুরুতাকে তুলে নেয় তারা, যেন সে কোনো মানুষ না, কেবলই এক খেলার পুতুল, যাকে নিয়ে খেলার সময় খেলা যাবে, আবার খেলা শেষে নির্দ্বিধায় ছুঁড়ে ফেলে দেয়া যাবে। কিডন্যাপের পর এবার যাতে পুলিশ ফুরুতাকে খুঁজতে না বেরোয় তাই কিডন্যাপাররা বেছে নিল এক বিচিত্র উপায়। তারা ফুরুতাকে দিয়ে তার বাবা মাকে ফোন করালো। সে বাসা থেকে তার এক বন্ধুর সাথে পালিয়ে এসেছে এবং ভালোই আছে এমন কথাই বলতে বাধ্য করল তাকে। এর ফলে নিজেদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কিছুটা বাড়তি সময় পেয়ে যায় তারা। এমনকি যে কামিসাকুর বাড়িতে ফুরুতাকে আটকে রাখা হয়েছিল, তার বাবা মা যখন ফুরুতার উপস্থিতির বিষয়টি টের পান, তখন ফুরুতাকে তারা তাদের একজনের বান্ধবী হিসেবেই পরিচয় করিয়ে দেয়। এভাবে একে একে সাহায্যের সকল দরজাই বন্ধ হয়ে যায় ফুরুতার জন্য। এরপরেই মেয়েটির উপর নেমে আসে নির্যাতনের কালো ছায়া। তার উপর নির্যাতন এতটাই ভয়াবহ ছিল যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোদিন চিন্তা করতে পারবে না তার স্বগোত্রীয়ের এমন নৈতিক অধঃপতনের কথা। কোনো লেখক ভুলেও তার গল্পের কোনো চরিত্রকে এমন নির্যাতনের মুখোমুখি করতে সাহস করবেন না। এমন কিছু মানুষ শুধু দুঃস্বপ্নেই দেখতে পারে। ঘোরতর দুঃস্বপ্নে ফুরুতাকে নিজেদের সামনে হস্তমৈথুনে বাধ্য করত তারা। এর মাঝে তারা খুঁজে পেত এক পৈশাচিক আনন্দ। এরপর শুরু হতো ধর্ষণের পালা। একে একে মেয়েটির শরীরের উপর নিজেদের পশুস্বার্থ চরিতার্থ করত দলটি। মোট ৪০ দিনে ৪০ বারেরও বেশি ধর্ষণ করা হয়েছিল তাকে, যেখানে একবারের কথাই মেনে নিতে আমাদের কষ্ট হয়। ৪০ তো সেখানে অকল্পনীয় এক সংখ্যা। কিন্তু আফসোস, ফুরুতাকে এর ভেতর দিয়েই যেতে হয়েছিল। হায়নার এই দলটির নির্যাতন যে শুধু ধর্ষণেই সীমাবদ্ধ ছিল না, তা যে কেউই অনুমান করতে পারবে। কিন্তু সেই নির্যাতনের মাত্রা যে আসলে কতটা ভয়াবহ হতে পারে তা কেউ চিন্তাও করতে পারবে না। আজকের লেখার পরবর্তী অংশের বর্ণনাগুলো খুবই কষ্টদায়ক এবং ভয়াবহ। তাই পাঠকের প্রতি অনুরোধ, আপনি যদি মনে করেন এর চেয়ে বেশি আপনি সহ্য করতে পারবেন না, তাহলে এখানেই থেমে যান। পশুগুলো ফুরুতাকে কোনো মানুষ মনে করতে পারেনি। তাই নিয়মিত ধর্ষণের পাশাপাশি আতশবাজি জ্বালিয়ে ও প্লায়ার্সের সাহায্যে মেয়েটির জননাঙ্গে আঘাত করত তারা। তাকে ঠিকমতো খেতে দেয়া হতো না। যদি ভাগ্যক্রমে কিছু জুটত, তবে তা ছিল তেলাপোকা। পিপাসা মেটাবার জন্য ফুরুতার ভাগ্যে জুটত নিজের প্রস্রাব। মাঝে মাঝেই মেয়েটির মুখের উপর গরম মোম ঢেলে দেয়া কিংবা পেটের উপর ভারী জিনিসপত্র ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটত। সিগারেটের আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল শরীরের বিভিন্ন জায়গা। প্রায় ফুরুতার বুকে সেলাই করার সুরি বিধিয়ে পৈশাচিক আনন্দ পেত এ হায়নারা। এছাড়া কখনো কখনো তার মুখ, কান ও মলদ্বারে আতশবাজি রেখে জ্বালিয়ে দিত তারা। উদ্দেশ্য একটি, সেগুলোকে ফুটতে দেখা, তবে অন্য এক দৃষ্টিকোণে। লাইটার আর সিগারেটের আগুন থেকে মেয়েটির মুখ আর চোখের পাতা রেহাই পায়নি। নির্যাতনকে এক নতুন মাত্রায় নিয়ে যেতে তারা ফুরুতার জননাঙ্গে লোহার রড ও লাইট ঢুকিয়ে দিত। এর ফলে প্রচুর রক্তপাত হয়েছিল মেয়েটির, ঠিকমতো প্রস্রাবের কাজটিও সারতে পারত না সে। এমনকি প্লায়ার্সের সাহায্যে মেয়েটির একটি নিত্য তুলে নিতেও কুণ্ঠাবোধ করেনি মানুষরূপী এ পশুগুলো। একদিন ফুরুতাকে নিয়ে অনেক আমোদ ফুর্তির পর বোধহয় ক্লান্ত হয়ে গিয়েছিল পশুগুলো। তাই সিদ্ধান্ত নিল এবার একটু অবসর দেয়া দরকার মেয়েটিকে। তাই অত্যন্ত স্বল্প কাপড়চোপড় পরে হাড় কাঁপানো শীতের মাঝে মেয়েটিকে বাইরের ব্যালকনিতে শুতে বাধ্য করল তারা। এত সব অত্যাচারের মাঝে ফুরুতা যে কখনো পালাতে চেষ্টা করেনি তা কিন্তু না, সে ঠিকই চেষ্টা করত। এমনকি একদিন সে টেলিফোনের কাছে প্রায় পৌঁছেও গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য মেয়েটির, ধরা পড়ে যায় সে এক নরপশুর হাতে। এরপর তার উপর শুরু হয় এক অকথ্য নির্যাতন।
মেয়েটিকে পাঞ্চিং ব্যাগের মতো ঝুলিয়ে তারা ইচ্ছেমতো পেটাতে থাকে। মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসার আগ পর্যন্ত থামেনি তাদের এ নির্যাতন। অতিরিক্ত নির্যাতনের ফলে এমন অবস্থা হলো যে পিপাসা মেটাতে পানীয় ঠিকমতো পান করতে পারল না ফুরুতা। বমি করে দিল সে। মেয়েটির মুখ কনক্রিটের মেঝের উপর চেপে ধরে তারা একে একে তার উপর লাফিয়ে পড়তে থাকল। ফলে সে ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছিল না। এরপর তার হাত পায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিল তারা। এত সব করা হয়েছিল শুধু মেয়েটির একটি অপরাধের জন্যই, সে পালাতে চেয়েছিল। এত নির্যাতনের পরও মারা যায়নি ফুরুতা। প্রাণ পাখিটি তখনও ভাঙা খাঁচার ভেতর আর্তনাদ করে যাচ্ছিল। কিছুদিনের মাঝেই নির্যাতনের মাত্রা আরও বেড়ে গেল। পশুগুলো এবার তাকে বাঁশ ও গলফ ক্লাব দিয়ে পেটাতে শুরু করল। হাতের নখ তুলে নেবার পর মেয়েটির হাতে ভারী জিনিসপত্র দিয়ে ক্রমাগত আঘাত করত তারা। গ্রিল চিকেনের শিক মেয়েটির জননাঙ্গ ও মলদ্বারে প্রবেশ করিয়েও অত্যাচার চালাত নরপশুগুলো। এত অত্যাচার সহ্য করতে না পেরে মেয়েটি শুধু তাদের কাছে মৃত্যুই কামনা করত। এতক্ষণ ধরে এত নির্যাতনের কথা শুনে যে কারো মনে প্রশ্ন জাগতেই পারে, কামিসাকুর বাড়িতে এত কিছু হয়ে গেল, অথচ তার বাবা মা কি কিছুই জানতেন না? আসলে তারা ঠিকই জানতেন, কিন্তু তাদের ভাষ্যমতে কামিসাকু সহ তার পুরো গ্রুপটিকেই ভয় পেতেন তারা। তাই তাদের অসন্তুষ্ট করা কিংবা আইন প্রয়োগকারী সংস্থার কাছে যাওয়ার মতো সাহস নাকি তারা করতে পারেননি। একই কথা কামিসাকুর প্রতিবেশীদের বেলাতেও প্রযোজ্য। এভাবেই অকথ্য নির্যাতনের মধ্য দিয়ে 1 মাসেরও বেশি সময় পার হয়ে যায়। ফুরুতার বাবা মা তখনও জানতে পারেননি তাদের মেয়ে আসলে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায়নি, বরং তাকে অপহরণ করা হয়েছে। তার বান্ধবীরা তখনও বুঝে উঠতে পারেনি কিভাবে তাদের এ বান্ধবী হঠাৎ নিখোঁজ হয়ে গেল। অবশেষে একদিন স্রষ্টা মুখ তুলে চাইলেন ফুরুতার দিকে। দিনটি ছিল 1989 সালের 4 জানুয়ারি। পশুদেরই একজন মাহজন খেলায় হেরে গিয়ে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। রাত ঝাড়তে সে বেছে নেয় ফুরুতার শরীরটিকেই। প্রচণ্ড পিটিয়ে মেয়েটিকে একেবারে আধমরা করে ফেলে তারা। তারপরও রাগ না কমলে মেয়েটির গায়ে আগুন ধরিয়ে দেয় তারা। এতদিনের নির্যাতনের পর এবারের অত্যাচার আর বেচারি ফুরুতা সইতে পারল না। ঘণ্টাখানেক পরই মারা যায় সে। এতদিন নির্যাতন সইতে না পেরে মৃত্যুকে কামনা করত সে। আজ তার সে আশা পূর্ণ হল। ফুরুতার হত্যা নিঃসন্দেহে মানবজাতির ইতিহাসের এক করুণতম অধ্যায়। তার খুনের কেসের নাম ছিল কনক্রিট ইনকেসড হাই স্কুল মার্ডার কেস। খুনিরা ফুরুতার মৃতদেহটি একটি কনক্রিটের ড্রামে 2.8 লিটার কনক্রিটের মাঝে চাপা দিয়ে রেখেছিল বলেই কেসটির এমন নামকরণ। একটি মেয়ের উপর এত নির্যাতন চালিয়েছিল যে পশুগুলো তাদের নৃশংসতম মৃত্যুই কামনা করবে যে কোনো মানুষ। কিন্তু আফসোস, সেটি হয়নি। কিশোর অপরাধীর দোহাই দিয়ে 1999 সালের আগস্ট মাসে মাত্র 8 বছর জেল খেটেই ছাড়া পেয়ে যায় কামিসাকু। 1990 সালের জুলাইয়ে নিম্ন আদালত তাদের দলনেতাকে 17 বছরের, একজন সহযোগীকে 4-6 বছর, একজনকে 3-4 বছর এবং আরেকজনকে 5-10 বছর মেয়াদী কারাদণ্ডাদেশ দেন। এদের মাঝে প্রথম 3 জন এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালত অ্যাপিল করে, কিন্তু সেখান থেকে আরও বেশি শাস্তি দেওয়া হয় তাদের। এদের মাঝে দলনেতাকে 20 বছরের কারাদণ্ডাদেশ, একজনকে 5-9 বছরের, আগে 4-6 বছর এবং অপরজনকে 5-7 বছরের, আগে 3-4 বছর কারাদণ্ডাদেশ দেয়া হয়। এ রায়ে সন্তুষ্ট হতে পারেননি ফুরুতার বাবা মা। তারা আরেকটি মামলা দায়ের করেন অপহরণকারীদের বিরুদ্ধে। সেই মামলায় তারা জিতে যান। যে বাড়িতে ফুরুতাকে খুন করা হয়েছিল সেই বাড়ি এবং ক্ষতিপূরণ হিসেবে কিছু অর্থ পান তারা। খুনিরা সবাই এখন খোলা প্রকৃতির বুকে হাওয়া খেয়েই বেড়ায়। নাম পাল্টে পূর্বের কুকর্মের ইতিহাসকেও অনেকটাই ঢেকে ফেলতে সক্ষম হয়েছে তারা। হিরোশি মিয়ানো হয়েছে হিরোশি ইয়োকোয়ামা, জো ওগুরা হয়েছে জো কামিসাকু, শিনজি মিনাতো হয়েছে নোবুহারু মিনাতো এবং ইয়াসুশি ওয়াতানাবে সানামে বহাল তবিয়েতে বেঁচে আছে। এমন একটি লেখার উপসংহার কিভাবে টানতে হয় তা আমার জানা নেই। শুধু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি ওই নর পশুদের কঠিন শাস্তির মুখোমুখি করুন।